আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো, সুস্থ ও নিরাপদে আছেন। আপনাদের প্রত্যেককে সাধারণ জ্ঞানের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। ইনশাল্লাহ আপনি পুরোটা সময় জুড়ে সাথে থাকবেন, কারণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে আমরা তো আন্তর্জাতিকের অনেক কিছু পড়লাম। আহ, একটা গুরুত্বপূর্ণ টপিক আমাদের এখনো বাকি আছে, কয়েকটা আছে, তার মধ্যে এটা অন্যতম। তো সেটা হচ্ছে সাগর, মহাসাগর, প্রণালী, খাল, দ্বীপ এবং হ্রদ, মানে ছোট ছোট ভৌগোলিক কিছু বেশি বিষয় নিয়ে আমরা আজকে ক্লাস নেব। এর মধ্যে প্রণালী ও খাল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে তার মধ্যে। আর মুখস্থ অংশে আপনাকে অ্যাব্রিভিয়েশন পড়তে হবে। অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে সংক্ষিপ্ত শব্দের পূর্ণরূপ। যেমন ইউএন এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস। ঠিক একইভাবে ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ফিফা ফেডারেশন দি ফুটবল অ্যাসোসিয়েশন। এইভাবে যে সংক্ষিপ্ত শব্দগুলো আছে তার পূর্ণরূপ কি, এটা আপনি আগেও পড়েছেন, আমি সংস্থা সংগঠনের ক্লাসে আপনাদের দিয়েছি। এটা আরেকবার আপনি রিভিশন দিয়ে নেবেন বই থেকে, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ক্লাসের বিষয়াদি। আর এই বইটি নিশ্চয়ই সবাই সংগ্রহ করেছেন, এখনো যারা করেননি দ্রুত এই বইটি সংগ্রহ করে নিন, আপনার চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত জরুরি এই বইটি। শুরু করব আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথমেই আপনাকে যেটা বলবো, প্রণালী ও খাল কি। তার আগে একটা কথা বলি, সাগর ও মহাসাগর এই বিষয় সম্পর্কে আপনাদের নিশ্চয়ই আইডিয়া আছে, আইডিয়া থাকা উচিত। চাকরির প্রিপারেশন যারা নিচ্ছেন তাদের অন্তত পৃথিবীর ভৌগোলিক মোটা দাগে ভৌগোলিক বিষয়গুলো জানা উচিত। তার মধ্যে একটি হচ্ছে সাগর ও মহাসাগর। আমরা আন্তর্জাতিক ক্লাসে প্রথম যে ক্লাসটি করেছিলাম সেখানে জেনেছিলাম পৃথিবীতে 7টি মহাদেশের পাশাপাশি, অথবা অন্যভাবে বলা যায় 5টি মহাসাগরের মধ্যে 7টি মহাদেশ অবস্থিত। সেই 5টি মহাসাগর কি কি? প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশান, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর আর দক্ষিণ মহাসাগর। এই 5টি মহাসাগরের বাইরেও এই মহাসাগরের ক্ষুদ্র আরেকটা অংশকে বলা হয় সাগর। যেমন পৃথিবীতে আয়তনে বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর, ঠিক একইভাবে আরও আছে ভূমধ্য সাগর, ক্যারিবিয়ান সাগর, এরকম অসংখ্য সাগর আছে পৃথিবীতে। আবার সাগরের চেয়ে কিছুটা ছোট, 3 দিকে স্থল দ্বারা বেষ্টিত, একদিকে উন্মুক্ত, এই জলরাশিকে বলা হয় উপসাগর। যেমন বঙ্গোপসাগর, যেমন পারস্য উপসাগর, যেমন মেক্সিকো উপসাগর, এরকম অসংখ্য উপসাগর আছে পৃথিবীতে। তো এগুলো সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখতে হবে। ম্যাপ দেখে দু একবার দেখে রাখলেই হয়, মানে ম্যাপটা নিয়মিত সামনে রাখলেই হয়। তো এই সাগর মহাসাগর নিয়ে বিস্তারিত আলোচনায় আর যাব না, চলে যাব সরাসরি প্রণালী ও খাল এই আলোচনায়। তো প্রথমে আপনাকে বলে দিই যে প্রণালী এবং খাল এই দুটি জিনিস আসলে কি। একটু পড়ে নিই এই টেক্সটটা। প্রণালী হচ্ছে প্রাকৃতিক যে সরু জলপথ, দুটি বৃহৎ জলরাশি যেমন সাগর, মহাসাগর বা হ্রদকে যুক্ত করে, তাকে প্রণালী বলে। আর খাল হচ্ছে প্রণালীর মতোই, কিন্তু এটা হচ্ছে কৃত্রিম, যে কৃত্রিম জলরাশি, দুটি বৃহৎ যে কৃত্রিম সরু জলপথ, দুটি বৃহৎ জলরাশি যেমন সাগর, মহাসাগর বা হ্রদকে যুক্ত করে, তাকে খাল বলে। আসলে এই দুটি বিষয়ের সংজ্ঞা একই রকম, তাই না? তেমন কোনো পার্থক্য দেখছেন কি? শুধু এখানে আছে কৃত্রিম আর এই জায়গায় আছে প্রাকৃতিক। এটা ন্যাচারালি তৈরি হয় আর এটা মানুষ তৈরি করে। তো এটাই হচ্ছে, আমি আপনাকে ডিটেইলে বুঝিয়ে দিয়েছি। এবার আমি একটু চিত্র সহ বুঝিয়ে দিই, তাহলে মনে হয় ভালো বুঝতে পারবেন। আমি দুটি জায়গা রাখি। এটি হচ্ছে স্থলভাগ, আবার এটিও স্থল। এ পাশে এটা জল, এটা হতে পারে সাগর, মহাসাগর বা হ্রদ। আবার এটাও হচ্ছে জল। তো এই দুটি স্থলরাশিকে পৃথক করে সরু যে জলপথ, সরু, এটা কিন্তু সরু একটা জলপথ, এটা বৃহৎ দুটি জলপথকে যুক্ত করছে, তাই না? এটি বৃহৎ দুটি জলপথকে একটির সঙ্গে অপরকে যুক্ত করছে।
তো এই যে সরু জলপথ, এটাকে বলা হচ্ছে প্রণালী অর খাল। এখন এই জলপথটা যদি এমনি এমনি তৈরি হয় প্রাকৃতিকভাবে, তাহলে এটি প্রণালী হবে। এটা কি? প্রাকৃতিক। আর খাল মানুষ খনন করে, বাংলাদেশেও খাল খনন কর্মসূচি চলে না, এটি মানুষ খনন করে, তাই এটা হচ্ছে কৃত্রিম। ঠিক আছে, এই সরু জলপথ এটা যদি ন্যাচারালি তৈরি হয় তাহলে এর নাম প্রণালী, আর যদি এটা মানুষ তৈরি করে তাহলে এর নাম খাল। আজকের ক্লাসে আমরা প্রণালী যেমন পড়বো, তেমনি দু তিনটি খালের কথাও আসবে। আশা করি বোঝাতে পেরেছি প্রণালী এবং খাল কি জিনিস। এখন এই ম্যাপে আমরা পৃথিবীর গুরুত্বপূর্ণ কিছু প্রণালী এবং খালের অবস্থান দেখতে পাচ্ছি। সেটা একটু খেয়াল করি, যে কালো দাগগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে প্রণালী বা খাল। এই যে যেমন এখানে একটা দেখতে পাচ্ছি, এইখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইভাবে। তো আমরা আজকে অঞ্চল ভাগ করে নিয়ে প্রণালী পড়ব। প্রথমে এই অঞ্চলের প্রণালীগুলো পড়ব, এই অঞ্চলের প্রণালীগুলো পড়ব, তারপরে এই অঞ্চলের, তারপরে এই অঞ্চলের, তিনটি অঞ্চলে ভাগ করে আজকে আমরা প্রণালী দেখব। মনোযোগ সহ দেখবেন, ম্যাপ সহ, জুম ম্যাপ, বড় ম্যাপে আমি আপনাদের দেখাবো, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তাহলে আমরা আজকে প্রণালীর পড়া শুরু করব ঠিক এখান থেকে। এইখানে আমি একটা পয়েন্ট রাখলাম, এখানে মনে করেন আমরা আছি, এইখান থেকে এই পর্যন্ত একটা জার্নি করব আমরা। প্রথমে এই জার্নিতে আমরা কয়েকটা প্রণালী পাবো। এখানে বসফরাস প্রণালী পাবো, তারপরে হচ্ছে কি বলে এটাকে, বসফরাস প্রণালী, তারপরে হচ্ছে বসফরাস, তারপরে হচ্ছে এটার নাম মনে মনে করতে পারছি না, শর্ট টাইম মেমোরি লস। তারপরে হচ্ছে কি বলে এর নাম, সুয়েজ খাল, বাব এল মানদেব প্রণালী, হরমুজ প্রণালী, পক প্রণালী, মালাক্কা প্রণালী, সুন্দর প্রণালী, তারপরে হচ্ছে বেরিং প্রণালী। এইভাবে কয়েকটা প্রণালী আমরা এই রোড দিয়ে যাব। তো প্রথমে আমরা বসফরাস থেকে শুরু করব। ঠিক আছে, বসফরাস থেকে শুরু করব। বসফরাস প্রণালীটা পাবো আমরা এইখানে। দেখেন এইখানে একটা সাগর আছে, একটু ভালো করে খেয়াল করবেন সবাই। এইখানে এই নীল যে জায়গাটা, এটা হচ্ছে সাগর, এর নাম হচ্ছে ব্ল্যাক সি, কৃষ্ণ সাগর। এইটার নাম হচ্ছে এজিয়ান সাগর। আর এইখানে ছোট্ট একটা সাগর আছে যার নাম মর্মর সাগর। তো এই মর্মর সাগরকে ব্ল্যাক সির সঙ্গে যুক্ত করেছে একটা প্রণালী, সেটার নাম হচ্ছে বসফরাস। এটার নাম কি? বসফরাস। এটার নাম বসফরাস। বসফরাসের পরে আছে দারদানেলিস, এই নামটা আসলে মনে করতে পারছিলাম না এতক্ষণ। এইখানে একটা প্রণালী আছে দারদানেলিস। এইবার এইখানে একটা খাল আছে যার নাম সুয়েজ খাল। এইখানে একটা প্রণালী আছে বাব এল মানদেব প্রণালী। এখানে একটা প্রণালী আছে হরমুজ প্রণালী। তারপরে আমাদের বাংলাদেশের পাশেই ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে একটা প্রণালী আছে, এর নাম হচ্ছে পক প্রণালী। তো আপাতত আমরা এই কয়েকটা প্রণালী পড়বো, এখান থেকে শুরু করে ওই পর্যন্ত যাব। ঠিক আছে, শুরু করি বসফরাস প্রণালী দিয়ে। দেখেন তো ম্যাপে এখানে একটু খেয়াল করি, প্রণালী অলওয়েজ দুটি কাজ করে, দুটি জলরাশিকে যুক্ত করে। যখন দুটি জলরাশিকে যুক্ত করে স্বাভাবিকভাবেই দুটি স্থলভাগ পৃথক হয়ে যায়। প্রণালীর পড়া আসলে এটাই। আপনাকে জিজ্ঞেস করবে একটা প্রণালীর নাম দিয়ে যে এই প্রণালীটি কার থেকে কাকে পৃথক করেছে, অথবা কোন সাগরের সঙ্গে বা কার সঙ্গে কাকে যুক্ত করেছে। উল্টোভাবে প্রশ্ন করবে যে এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী, অথবা প্রশান্ত মহাসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে কোন প্রণালী। উল্টোভাবে জাস্ট প্রণালী কার থেকে কাকে পৃথক করেছে আর কার সঙ্গে কাকে যুক্ত করেছে, এই দুইটা তথ্য জানলেই চলবে, কারণ প্রণালী এই দুটি কাজই করে। তাহলে প্রথমে আমরা বসফরাস প্রণালী দেখব। বসফরাস প্রণালীর এই পাশে আছে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর, আর এই পাশে আছে মর্মর সাগর। তাহলে দেখেন তো বসফরাস প্রণালী কার সঙ্গে কাকে যুক্ত করছে, এইখানে একটু খেয়াল করি। এই যে এটা কৃষ্ণ সাগর, এটা কৃষ্ণ সাগর, এই যে কৃষ্ণ সাগর, আর এই জায়গাটার নাম হচ্ছে মর্মর সাগর। তো এই মর্মর সাগরের সঙ্গে কৃষ্ণ সাগরকে যুক্ত করে দিচ্ছে যে প্রণালী, তার নাম হচ্ছে বসফরাস। এই যে এই প্রণালীটার নাম হচ্ছে বসফরাস প্রণালী। তাহলে বসফরাস প্রণালী প্রথম কোশ্চেন, কার সঙ্গে কাকে যুক্ত করছে? কৃষ্ণ সাগরকে মর্মর সাগরের সঙ্গে। তাহলে পৃথক করছে কাকে? পৃথক করছে তুরস্ক থেকেই তুরস্ককে। দেখেন এই পাশেও তুরস্ক, এই পাশেও তুরস্ক।
মূলত তুরস্কের শহর ইস্তাম্বুল, এই ইস্তাম্বুল শহরকে প্রায় মাঝখান দিয়ে দুভাগে বিভক্ত করেছে বসফরাস প্রণালী। তাই দেশ হিসেবে বসফরাস প্রণালী তুরস্ক থেকেই তুরস্ককে পৃথক করেছে, আর মহাদেশ হিসেবে তুরস্কের এই অংশটা এশিয়া মহাদেশের অন্তর্গত আর এই অংশটা ইউরোপ মহাদেশের অন্তর্গত। তাই মহাদেশ হিসেবে বসফরাস প্রণালী পৃথক করেছে এশিয়া থেকে ইউরোপকে। ঠিক আছে, তাহলে কাকে কাকে পৃথক করেছে? এশিয়া থেকে ইউরোপকে অথবা তুরস্ককে দুই ভাগে ভাগ করেছে, আর যুক্ত করেছে কৃষ্ণ সাগরকে মর্মসাগরের সঙ্গে। এবার আপনি এইখান থেকে জার্নি শুরু করেছেন, এটা আপনার নৌকা। ঠিক আছে, এখান থেকে জার্নি শুরু করেছেন, মর্মর সাগরে আপনি পৌঁছেছেন। এবার মর্মর সাগর আর এই পাশে একটা সাগর আমরা দেখতে পাচ্ছি, এর নাম হচ্ছে এজিয়ান সাগর। ঠিক আছে, এই মর্মর সাগর আর এজিয়ান সাগরের মধ্যে আরেকটা প্রণালী দেখতে পাচ্ছি, এই প্রণালীটার নাম হচ্ছে দারদানেলিস প্রণালী। কি নাম? দারদানেলিস প্রণালী। দারদানেলিস প্রণালী মর্মর সাগরকে তাহলে এজিয়ান সাগরের সঙ্গে যুক্ত করছে। পৃথক কাকে করছে? ইউরোপ থেকে এশিয়াকে। তাহলে ইউরোপ থেকে এশিয়াকে পৃথক করছে দুটি প্রণালী, একটি হচ্ছে বসফরাস আর একটি হচ্ছে দারদানেলিস। মনে থাকে যেন, খুব বেশি প্রশ্ন আসবে, ইউরোপ থেকে এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী? দুটি প্রণালীর নাম মনে রাখলেই হবে, যে কোনো একটি থাকবে, বসফরাস, দারদানেলিস। আমরা তাহলে আমাদের এই নৌকা মরমরে আসলো, তারপরে আমরা এজিয়ান দিয়ে নিচের দিকে নামছি। এবার আমরা সুয়েজ খালে যাব। সুয়েজ খাল, এই ম্যাপটা একটু দেখে নিই। সুয়েজ খালের বিস্তারিত এখানে আপনার জন্য আমি লিখে দিয়েছি, সুয়েজ খাল কেন, কখন, কবে, কারা খনন করে সেটা, ইতিহাসটা। আজকে আমি ইতিহাসের দিকে যাব না, আজকে দেখব যুক্ত করছে কাকে আর পৃথক করছে কাকে। একটা সময় ছিল যখন এই লন্ডন বা ব্রিটেন থেকে এই ভারতে আসতে এই দীর্ঘ আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগর পাড়ি দিয়ে আফ্রিকার উপকূল ঘুরে দীর্ঘ পথ ঘুরে ভারতে আসতে হতো। তো এই জায়গায় একটা, এখানে একটা সাগর আছে, লোহিত সাগর, আর এখানে তো ভূমধ্য সাগর আছেই। তো লোহিত সাগর ও ভূমধ্য সাগরের মধ্যে প্রায় 100 কিলোমিটারের মতো, 190 কিলোমিটার বা 200 কিলোমিটারের মতো, ধরেন যে প্রায় 200 কিলোমিটার একটা স্থলভাগ আছে, যেটাকে জুড়ে দিলে কৃত্রিমভাবে কোদাল দিয়ে হোক আর ড্রেজার দিয়ে হোক খনন করে যদি এই লোহিত সাগর আর ভূমধ্য সাগরকে অ্যাড করে দেয়া যায়, তাহলে এই দিক লন্ডন থেকে এই দিক দিয়েই খুব কম সময়ের মধ্যে ভারতে আসা যাবে, আর বিশাল আফ্রিকা মহাদেশ ঘুরতে হবে না। সো এই জন্যেই 1859 সালে ব্রিটিশরা এই খাল খনন করেছিল। 1956 সালে মিশর এই খাল জাতীয়করণ করে। এবার এর মাধ্যমে তাহলে প্রায় এখানে দেখা যাচ্ছে যে 12,300 মাইল রাস্তা এদিক দিয়ে, আর এদিক দিয়ে রাস্তা হচ্ছে 7,200 মাইল, তার মানে অনেক, প্রায় অর্ধেক রাস্তা হয়ে গেল। তো এইখানে অ্যাকচুয়ালি লোহিত সাগরের সঙ্গে ভূমধ্য সাগরকে যুক্ত করে দিল সুয়েজ খাল। তাহলে একটু খেয়াল করি, এইটা হচ্ছে ভূমধ্য সাগর আর এইটা হচ্ছে লোহিত সাগর। এই লোহিত সাগরের সঙ্গে ভূমধ্য সাগরকে যুক্ত করে দিল সুয়েজ খাল। এটাকে আমরা খাল কেন বলছি, প্রণালী না বলে? কারণ এটা ন্যাচারালি তৈরি হয়নি, এটাকে মানুষ খনন করেছে, এই জন্য আমরা খাল বলছি এটাকে। এবার সুয়েজ খাল লোহিত সাগরকে তো ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত করে দিল, আলাদা করলো কাকে? এই পাশে আছে এশিয়া মহাদেশ আর এই পাশে আছে আফ্রিকা মহাদেশ। তাহলে লোহিত সাগর এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে, আর ভূমধ্য সাগরের সঙ্গে লোহিত সাগরকে যুক্ত করে দিয়েছে। আমরা আরেকটু নিচে যাব। লোহিত সাগরের পরে এই যে এটা আমাদের লোহিত সাগর, এটা কি? লোহিত সাগর। এই লোহিত সাগরের সঙ্গে এইটার নাম হচ্ছে, এইটার নাম কি? এইটার নাম হচ্ছে এডেন সাগর। এইটার নাম হচ্ছে, এই জায়গার নাম হচ্ছে এডেন সাগর। এই এডেন সাগরের আরেকটু পেছনে এই বড় অংশটার নাম হচ্ছে আরব সাগর। এই জায়গার নাম হচ্ছে আরব সাগর। আরব সাগর হচ্ছে ভারত মহাসাগরের একটি অংশ, ভারত মহাসাগর। ভারত মহাসাগর। তাহলে দেখেন তো, এই লোহিত সাগরের সঙ্গে
লোহিত সাগরের সঙ্গে এই পাশে আছে এডেন সাগর, তারপরে আরব সাগর, তারপরে ভারত মহাসাগর। এই দুটি জলপথকে, এই দুটি জলরাশিকে এই যে সরু জলপথ যুক্ত করছে, এটার নাম হচ্ছে বাব এল মানদেব প্রণালী। এটার নাম কি? বাব এল মানদেব। বাব এল মানদেবও বলে, বাব আল মানদেবও বলে, সমস্যা নাই। এবার তাহলে লোহিত সাগরের সঙ্গে এডেন সাগরকে যুক্ত করে দিল বাব এল মানদেব প্রণালী। যদি পরীক্ষায় এডেন না থাকে তাহলে থাকবে আরব সাগর, আরব সাগর না থেকে ভারত মহাসাগরও থাকতে পারে। যদি বলে লোহিত সাগরের সঙ্গে ভারত মহাসাগরকে যুক্ত করে কে, যদি বলে লোহিত সাগরের সঙ্গে আরব সাগরকে যুক্ত করে কে, যদি বলে লোহিত সাগরের সঙ্গে এডেন সাগরকে যুক্ত করে কে, উত্তর একই হবে, বাব এল মানদেব প্রণালী। পৃথক করলো কাকে? এই পাশটা আবারও এশিয়া, আর এই পাশটা হচ্ছে আফ্রিকা। তাহলে এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করছে দুটি বিষয়, একটি হচ্ছে সুয়েজ খাল, আর একটি হচ্ছে বাব এল মানদেব প্রণালী। আশা করি বোঝাতে পেরেছি। এখানে প্রত্যেকটাই কাকে কাকে যুক্ত করেছে আর বিভক্ত করেছে এক্সট্রা করে লিখে দেওয়া আছে। পরেরটা হচ্ছে হরমুজ প্রণালী। আমরা কিন্তু আরো নিচে আসলাম, ঠিক আছে? কোথায় আসলাম একটু দেখে আসি। কোথা থেকে আমরা জার্নি শুরু করেছিলাম? আমরা বসফরাস পড়লাম, তারপর হচ্ছে দারদানিলিস পড়লাম, সুয়েজ খাল পড়লাম, বাব এল মানদেব প্রণালী পড়লাম। এইবার আমরা এই হরমুজ পড়বো, এটা। এরপর আমরা যাব এই পক প্রণালীতে, ঠিক আছে? তাহলে হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী নিয়ে এত কথা শুনেছেন আপনারা, এত পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে এটার পড়ানোর তেমন কিছু নেই। হরমুজ প্রণালীর এই পাশটা হচ্ছে পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগর, আর এইটা হচ্ছে আরব সাগর। ওই যে আরব সাগর দেখালাম, এই পারস্য উপসাগরের সঙ্গে আরব সাগরকে এই যে সরু জলপথ, এইটা হচ্ছে, এই পাশটা হচ্ছে ওমান বা সংযুক্ত আরব আমিরাতের ভূমি, আর এই হলুদের এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইরান। আর মাঝখানে যে জায়গাটা, এই বাঁকা সরু জায়গাটা, এটাই হচ্ছে হরমুজ প্রণালী বা স্টেরিয়েট অফ হরমুজ। তাহলে এবার চিন্তা করি, হরমুজ প্রণালী প্রথমেই চিন্তা করব যুক্ত করছে কাকে? আরব সাগরকে পারস্য উপসাগরের সঙ্গে, অথবা পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে, যেটাই আগে পরে দেন সমস্যা নাই। পৃথক করছে কাকে? ইরানকে ওমান থেকে। ওমান অথবা সংযুক্ত আরব আমিরাতও কোথায় পাবেন? ওমানকে, অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে ওমানের দখলে। ওমানকে ইরান থেকে পৃথক করছে, আর পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করছে হরমুজ প্রণালী। এটা বিশ্বের তেল বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের যত তেল বাণিজ্য হয় তার মধ্যে 20% এই রাস্তা দিয়েই হয়। এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে আপনারা অনেকেই আছেন যারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গাড়ির তেল নিয়েছেন, তাই না? এই হরমুজ প্রণালী হচ্ছে সেই হরমুজ প্রণালী যেটা বন্ধ হয়ে গেলে আমরাও অফ হয়ে যাই। এরপরে হচ্ছে পক প্রণালী, আরো নিচে এসে আসবো বলেছিলাম। পক প্রণালীর এই পাশটা হচ্ছে ভারত, এইটা হচ্ছে ভারত বা ইন্ডিয়া, আর এইটা হচ্ছে শ্রীলঙ্কা। এখানে একটা সাগর আছে, এই যে বঙ্গোপসাগর, আর এখানে একটা সাগর আছে মান্নার সাগর। এই বঙ্গোপসাগর আর মান্নার সাগরকে যুক্ত করলো পক প্রণালী, আর পৃথক করলো ভারত থেকে শ্রীলঙ্কাকে। খুবই সহজ, আমাদের বাংলাদেশ থেকে সবচেয়ে কাছের প্রণালী হচ্ছে পক প্রণালী, আমাদের বাড়ির পাশের প্রণালী এটা। তাহলে পক প্রণালী কার সঙ্গে কাকে যুক্ত করলো জানো? বঙ্গোপসাগরকে মান্নার উপসাগরের সঙ্গে। মান্নার উপসাগর না থেকে যদি থাকে লাক্ষাদ্বীপ দ্বীপ উপসাগর, যদি থাকে আরব সাগর, যদি থাকে ভারত মহাসাগর, তাহলে তাও হবে, ঠিক আছে? কারণ আপনি যখন যত বড় মানে পেছনে আসবেন জায়গার নামটা পরিবর্তন হবে, তাই না? তো সাধারণত মান্নার এবং বঙ্গোপসাগর এই দুটাই পরীক্ষায় থাকে, আর ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথক করে এটাই থাকে। এরপরে আমরা দেখব, আমরা তাহলে এতক্ষণ কি দেখলাম সেটা একটু দেখে আসি আরেকবার। আমরা শুরু করেছিলাম এইখানে বসফরাস, তারপরে হচ্ছে যে বসফরাসের পরে কি দারদানিলিস, এখানে সুয়েজ খাল, এখানে বাব এল মানদেব, এখানে হরমুজ, এইখানে পক, ঠিক আছে? এত দূর আমরা আসলাম। এবার এইখানে একটা প্রণালী আছে, এইটার নাম হচ্ছে মালাক্কা প্রণালী, আর এইখানে একটা প্রণালী আছে, এইটার নাম হচ্ছে সুন্দা প্রণালী, ঠিক আছে? দুটার নাম লিখি, মালাক্কা প্রণালী এটা, আর
সুন্দা প্রণালী এটা, এই দুটি প্রণালী পড়বো, তারপর আমরা আবার এই দিকে যাব, ঠিক আছে। তাহলে প্রথমে দেখি মালাক্কা প্রণালী, জুম করা একটা ম্যাপে, এই যে এই মালাক্কা প্রণালী, সেইটা যেটা দেখালাম। মালাক্কা প্রণালীর এই পাশে আছে হচ্ছে আন্দামান সাগর, আর এই পাশে আছে দক্ষিণ চীন সাগর, ঠিক আছে। তাহলে আন্দামান সাগরকে দক্ষিণ চীন সাগরের সঙ্গে যুক্ত করেছে, আর মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রাকে পৃথক করেছে এই মালাক্কা প্রণালী। এই জায়গাটা হচ্ছে মালয়েশিয়ার, আর এই জায়গাটা হচ্ছে ইন্দোনেশিয়ার সুমাত্রা, ঠিক আছে, সুমাত্রা দ্বীপ। তাহলে এই দুটিকে পৃথক করলো আর এই দুটিকে আলাদা যুক্ত করলো মালাক্কা প্রণালী। খুব বেশি আসে মালাক্কা প্রণালী, ভালো করে পড়ে নেবেন। এখানে বলেছিলাম আরেকটা প্রণালী আছে, তার নাম সুন্দা প্রণালী। একটা জুম ম্যাপে দেখবো, এই যে সুন্দা প্রণালী, ঠিক আছে, এটা হচ্ছে সুন্দা প্রণালী। সুন্দা প্রণালীর এই পাশে কি থাকলো, আমরা সাগরটা আগে দেখি। সুন্দা প্রণালীর উপরের দিকে, সুন্দা প্রণালীর এই উপরের দিকে এই জায়গাটার নাম হচ্ছে জাভা সাগর, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে জাভা সাগর, আর এইটা হচ্ছে ভারত মহাসাগর। তাহলে সুন্দা প্রণালী জাভা সাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করছে, আর জাভা, ইন্দোনেশিয়ার যে জাভা দ্বীপ, এটাকে সুমাত্রা থেকে পৃথক করছে। আমরা কিন্তু এই দ্বীপের নাম পড়লাম সুমাত্রা, তাই না। এই যে সুমাত্রা দ্বীপ, আর এই যে এটা হচ্ছে জাভা দ্বীপ, এই সুমাত্রা দ্বীপ আর এই জাভা দ্বীপ, এই দুটিকে পৃথক করছে, আর এই জাভা উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করছে। প্রণালীটার নাম কি, সুন্দা, ঠিক আছে, সুন্দা প্রণালী হয়ে গেল। সুন্দা প্রণালী আমাদের। এরপর আরেকটু উপরে যাব বলেছিলাম, উপরে হচ্ছে বেরিং প্রণালী। বেরিং প্রণালীর এই পাশের এই জায়গাটা রাশিয়ার, আর এই পাশের এই জায়গাটা আমেরিকার। এটা এশিয়া মহাদেশের অন্তর্গত, এশিয়া। বেরিং প্রণালীর এই পাশের জায়গাটা এশিয়া, আর এইটা উত্তর আমেরিকার আলাস্কা, এই জায়গাটা, ঠিক আছে। আর বেরিং প্রণালীর নিচে এই সাগরটার নাম হচ্ছে বেরিং সাগর, উপরেরটা হচ্ছে, এটা হচ্ছে বেরিং সাগর, এটা কি বেরিং সাগর, আর এইটার নাম হচ্ছে চুস্কি, চুস্কি সাগর। এই বেরিং সাগরকে চুস্কি সাগরের সঙ্গে যুক্ত করছে যে প্রণালীটা, এইটারই নাম হচ্ছে বেরিং প্রণালী। তাহলে বেরিং প্রণালী বেরিং সাগরকে চুস্কি সাগরের সঙ্গে যুক্ত করছে। চুস্কি সাগর না থেকে উত্তর সাগরও থাকতে পারে, ঠিক আছে। আর এখানে বেরিং না থেকে প্রশান্ত মহাসাগরও থাকতে পারে যদি বৃহৎ পরিসরে দেয়, কারণ বেরিং হচ্ছে প্রশান্ত মহাসাগরের একটা অংশ, আর চুস্কি সাগর হচ্ছে উত্তর মহাসাগরের একটি অংশ। তো এই দুটিকে যুক্ত করলো। এবার পৃথক করার এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে, যুক্ত না হয়ে বেরিং প্রণালী কাকে কাকে পৃথক করেছে। দেখেন, দেশ হিসেবে এটা রাশিয়া, দেশ হিসেবে এটা আমেরিকা, ইউএসএ, দেশ হিসেবে এটা ইউএসএ। আর মহাদেশ হিসেবে রাশিয়ার পূর্বের এই অংশটা, উরাল পর্বত থেকে পূর্ব দিকে রাশিয়ার যে অংশটা, সেটা এশিয়া মহাদেশের মধ্যে, প্রথম ক্লাসে বলেছিলাম। আর এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, এটা তো মুছে গেছে আবার, উত্তর আমেরিকা মহাদেশ। তাহলে মহাদেশ হিসেবে উত্তর আমেরিকা থেকে এশিয়াকে পৃথক করছে, আর দেশ হিসেবে রাশিয়াকে আমেরিকা থেকে পৃথক করছে এই বেরিং প্রণালী। আশা করি বুঝতে পেরেছেন। পরেরটাতে যাই, আমরা ওই অঞ্চলটা শেষ করে ফেললাম। আমরা এই যে বসফরাস, দারদানেলিস, সুয়েজ, তারপরে বাব এল মানদেব হয়ে নিচের ওই প্রণালীগুলো শেষ করলাম। এবার আমরা এইটির নাম হচ্ছে ভূমধ্য সাগর। এই সাগরটার নাম কি, এই সাগরটার নাম হচ্ছে ভূমধ্য সাগর, আর এইটার নাম হচ্ছে আটলান্টিক, আটলান্টিক মহাসাগর। এবার এই আটলান্টিক মহাসাগরকে ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত করেছে এখানে একটা প্রণালী আছে, ঠিক আছে। আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করেছে একটা প্রণালী, তার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এইটার নাম কি, জিব্রাল্টার প্রণালী এটা। তাহলে জিব্রাল্টার প্রণালী কার সঙ্গে কাকে যুক্ত করলো,
ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরে যুক্ত করলো। পৃথক করলো কাকে? এটা হচ্ছে স্পেন আর এটা হচ্ছে মরক্কো। মহাদেশ হিসেবে এটা হচ্ছে ইউরোপ আর এটা হচ্ছে আফ্রিকা। দেশ হিসেবে যদি বলে, দেশ হিসেবে কার সঙ্গে কাকে পৃথক করলো, তাহলে মরক্কোকে স্পেন থেকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। আর মহাদেশ হিসেবে যদি বলে যে ইউরোপ মহাদেশকে আফ্রিকা থেকে পৃথক করেছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে আমরা যাব এই যে জিব্রাল্টার প্রণালীর বড় ম্যাপটা, এটা আসলে পরে আসলো আমাদের সামনে। এটা জিব্রাল্টার প্রণালী, এটা আটলান্টিক, এটা ভূমধ্য, এটা স্পেন, এটা মরক্কো, এটা ইউরোপ, এটা আফ্রিকা। আচ্ছা, এরপরে হচ্ছে ডোভার প্রণালী আর ইংলিশ চ্যানেল, এই দুটি একসাথে পড়বো। এটি উত্তর মহাসাগর। এটি কি? উত্তর মহাসাগর বা উত্তর সাগরও বলে সংক্ষিপ্তভাবে। উত্তর সাগর বা উত্তর মহাসাগর। এখানে আটলান্টিক, এখানে আটলান্টিক। এবার এই উত্তর মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে দুটি সরু জলপথ। এই জায়গাটার নাম হচ্ছে ইংলিশ চ্যানেল। এই জায়গাটার নাম কি? ইংলিশ চ্যানেল। আর এই জায়গাটার নাম হচ্ছে ডোভার প্রণালী। একই রাস্তার দুটি নাম, একই রাস্তার ওই পাশের নাম ডোভার প্রণালী আর এই পাশের নাম হচ্ছে ইংলিশ চ্যানেল। সরুটা হচ্ছে প্রণালী আর প্রণালীর চেয়ে কিছুটা প্রশস্ত এটা হচ্ছে চ্যানেল, এটার নাম ইংলিশ চ্যানেল। ঠিক আছে, তাহলে দেখেন তো ডোভার, একে একে পড়ি। ডোভার প্রণালীর এই পাশে আছে উত্তর মহাসাগর আর এই পাশে আছে ইংলিশ চ্যানেল। ডোভার প্রণালী তাহলে উত্তর মহাসাগরকে ইংলিশ চ্যানেলের সঙ্গে যুক্ত করছে, আবার ইংলিশ চ্যানেল উত্তর মহাসাগরের সঙ্গে আটলান্টিককে যুক্ত করছে। ব্যাপারটা এরকমই। আলাদা আলাদা এখানে চারটি জায়গার নাম আসবে। প্রথম, ডোভার প্রণালী কার সঙ্গে কাকে যুক্ত করেছে? উত্তর মহাসাগরকে ইংলিশ চ্যানেলের সঙ্গে। এবার ইংলিশ চ্যানেল না থেকে যদি আটলান্টিক মহাসাগর থাকে তাও সঠিক। আবার ইংলিশ চ্যানেল কার সঙ্গে কাকে যুক্ত করেছে? উত্তর মহাসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে। সাধারণত এটাই থাকে। যদি উত্তর মহাসাগর না থেকে ডোভার প্রণালী থাকে তাহলে ডোভার প্রণালী আনসার হবে। পৃথক করলো কাকে? এই পাশে হচ্ছে ইংল্যান্ড আর এই পাশে হচ্ছে ফ্রান্স। তাহলে ফ্রান্সকে ইংল্যান্ড থেকে বা ইংল্যান্ডকে ফ্রান্স থেকে পৃথক করেছে এক, ডোভার প্রণালী, দুই, ইংলিশ চ্যানেল। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা একটু আমেরিকার এদিকে আসবো। আমরা ইউরোপ, এশিয়া, আফ্রিকার ওই অঞ্চলটা কভার করে ফেলেছি। আমেরিকার এখানে এসে এই যে পানামা নামক একটি দেশ আছে, এই পানামার মাঝখান দিয়ে একটি খাল মানুষ খনন করেছে। এই পাশে আটলান্টিক মহাসাগর, এইটার নাম হচ্ছে আটলান্টিক। এতক্ষণ আমরা আটলান্টিকের এই পাশটা পড়লাম, এবার আটলান্টিকের এই পাশে পড়বো। এইটার নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে কানেক্ট করার একটা জলপথের নাম হচ্ছে পানামা খাল। পা তুলে রাখিস না, পানামা। এই পানামা খাল মানুষ দ্বারা খনন করা হয়েছে, এই জন্য এটাকে খাল বলা হচ্ছে। তো পানামা খাল কেন খনন করা হলো? পানামা খাল খনন করার কারণ হচ্ছে এক সময় এই আমেরিকার, এটা মনে করেন আমেরিকা, মনে করেন না এটা সত্যি সত্যি আমেরিকা, আমেরিকার এখান থেকে এইখানে যাওয়ার জন্য বিশাল দক্ষিণ আমেরিকা মহাদেশ ঘুরে চিলির উপকূল দিয়ে এখানে আসতে হতো। ঠিক আছে, এই বিশাল রাস্তা ঘুরে এখানে আসতে হতো। তো পানামার এখানে অল্প একটু জায়গা কেটে দেওয়ার মাধ্যমে এই বিশাল, ওই যেমন সুয়েজ খালের মাধ্যমে রাস্তা কমলো, পানামা খালের মাধ্যমে তেমনি রাস্তা কমলো। তো পানামা খাল কার সঙ্গে কাকে যুক্ত করলো? তাহলে আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করলো আর উত্তর আমেরিকা মহাদেশকে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে। এতটুকুই। পানামা খাল খুব গুরুত্বপূর্ণ এবং এই চারটা তথ্য জানলেই চলে। পানামা খাল সম্পর্কে আমি যে কথাগুলো বললাম সেটা এখানে লেখা আছে। এই খননের ইতিহাস, গভীরতা, দূরত্ব ইত্যাদি লেখা আছে, একটু পড়ে নেবেন। এরপরে হচ্ছে ফ্লোরিডা প্রণালী। আরেকবার এই ম্যাপটাতে যাই।
এইখানে দেখেন এই জায়গাটার নাম হচ্ছে মেক্সিকান গালফ বা মেক্সিকো উপসাগর, আর এইটা হচ্ছে তাহলে প্রশান্ত মহাসাগর। মেক্সিকান গালফ হচ্ছে প্রশান্ত আটলান্টিক মহাসাগরেরই একটা অংশ। এবার এটি একটা দ্বীপ, এটা হাওয়াই দ্বীপ, কিউবা, আর এটি হচ্ছে আমেরিকা, আমেরিকার ফ্লোরিডা। এবার এই দুইটার মাঝখান দিয়ে যে প্রণালীটা তার নাম হচ্ছে ফ্লোরিডা প্রণালী। এই জায়গাটার নাম হচ্ছে ফ্লোরিডা, এটা আমেরিকার ভূখণ্ড, আর এই জায়গাটার নাম হচ্ছে কিউবা, এটি আলাদা একটি স্বাধীন দেশ। ওই যে বলেছিলাম উত্তর আমেরিকা মহাদেশের একমাত্র সমাজতান্ত্রিক দেশ কিউবা, এটি হচ্ছে সেই কিউবা। তাহলে এই ফ্লোরিডা প্রণালী যুক্ত করছে মেক্সিকো উপসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে, আর কিউবাকে আমেরিকার হাওয়াই কি বলে ফ্লোরিডা দ্বীপ থেকে, ফ্লোরিডা থেকে পৃথক করছে। এটিই পড়া, এটি আসলে এখানে লেখা আছে। তাহলে মেক্সিকান উপসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করছে এই যে এইভাবে, আর ফ্লোরিডাকে কিউবা থেকে পৃথক করেছে। এরপরে আমাদের জন্য আছে, আমরা প্রণালী, গুরুত্বপূর্ণ প্রণালী পড়ে ফেললাম, এর মানে এই না যে প্রণালী আর নেই, প্রণালী কিন্তু পড়া শেষ করলাম আমরা। এর বাইরেও আরো কিছু প্রণালী আছে যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, আপনারা বইয়ে আছে, বই থেকে একটু দেখে ওগুলো পড়ে নেবেন। আচ্ছা, এরপরে হ্রদ সম্পর্কে আমরা পড়বো। হ্রদ বা লেক, বাংলায় যাকে হ্রদ বলে ইংরেজিতে তাকেই লেক বলে। আপনারা অনেকেই বগা লেক দেখেছেন, আপনারা অনেকেই গুলশান লেক দেখেছেন, আপনারা অনেকেই ধানমন্ডি লেক দেখেছেন, আপনারা অনেকেই কাপ্তাই লেক দেখেছেন। তো কেউ যদি ধানমন্ডি লেকের পাশে বসে থেকে চিন্তা করেন যে লেক এরকমই হয়, তাহলে লেক সম্পর্কে আপনার কনসেপ্ট ভুল। লেক হচ্ছে স্থলভাগ দ্বারা বেষ্টিত বিশাল জলরাশি। লেক কাকে বলে? চারিদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত বিশাল জলরাশি। এই লেকের পানি কোনো সমুদ্রের সঙ্গে সরাসরি যুক্ত থাকে না, কিন্তু বিভিন্ন নদী এসে লেকে পতিত হয়। তো লেক চিন্তা করেন সমুদ্রের মতোই একটা বিশাল জলরাশি। সমুদ্র থেকে এর পার্থক্য হচ্ছে সমুদ্রের অন্তত একটি পাশ খোলা থাকে, আর লেকের চারপাশেই স্থলভাগ দ্বারা আবদ্ধ থাকে। যেমন এটি একটি লেক, এর চারপাশেই স্থলভাগ দ্বারা আবদ্ধ কিন্তু বিশাল একটি জলরাশি, এটাকে বলা হচ্ছে লেক। পৃথিবীতে গুরুত্বপূর্ণ বৃহৎ কিছু লেক আছে, এগুলো সম্পর্কে আমরা কয়েকটি সম্পর্কে পড়বো। তার মধ্যে প্রথমটা হচ্ছে কাস্পিয়ান সাগর। এটাই আগের যে ছবিটা দেখালাম ওটাই। এর ব্যাপকতা, এর বিস্তার এত বেশি যে এটাকে দেখে যেন মনে হয় এটি একটি সাগর। এর ব্যাপকতার কারণে এই লেককে বলা হয় সাগর। কি সাগর? কাস্পিয়ান সাগর। বিশ্বের আয়তনে বিশ্বের বৃহত্তম লেক এটি। এছাড়া লবণাক্ততার ভিত্তিতেও এটি বিশ্বের বৃহত্তম লেক। পরীক্ষায় প্রশ্ন আসবে আয়তনে বিশ্বের বৃহত্তম লেক কোনটি? অ্যান্সার কাস্পিয়ান সাগর। আবার বিশ্বের বৃহত্তম লবণাক্ত পানির হ্রদ বা লেক কোনটি? অ্যান্সার হচ্ছে কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগরের যে পানি, এটা সমুদ্রের পানির মতোই লবণাক্ত। বিশ্বে লবণাক্ত পানির এত বড় হ্রদ আর নাই। এটি কিন্তু এশিয়া মহাদেশে অবস্থিত। রাশিয়া, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরান এবং আজারবাইজান, এই 5টি দেশের মাঝখানে, এই যে দেখেন ম্যাপে দেওয়া আছে 5টি দেশ এর পার্শ্ববর্তী, এই 5টি দেশের মাঝখানে এই কাস্পিয়ান সাগর অবস্থিত। এরপরে আমরা দেখব সুপিরিয়র লেক। সুপিরিয়র এটি আমেরিকায় অবস্থিত। আমেরিকা এবং কানাডার মধ্যবর্তী 5টি লেককে একসঙ্গে গ্রেট লেকস বলা হয়। সুপিরিয়র, ইরি, অন্টারিও, মিশিগান অ্যান্ড হুরন, এই 5টি লেককে একসঙ্গে বলা হয় দ্য গ্রেট লেকস। তার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে সুপিরিয়র। সুপিরিয়র বিশ্বের সবচেয়ে বড় সুপেয় পানির হ্রদ। মানে আমরা কাস্পিয়ানে দেখলাম যেমন লোনা পানি, লবণাক্ত পানি, কিন্তু এই সুপিরিয়রে সুপেয় পানি। সুপিরিয়র সুপেয়, মনে রাখবেন। বিশ্বের সবচেয়ে বড় সুপেয় পানির হ্রদ হচ্ছে সুপিরিয়র, এর পানি লবণাক্ত নয়। এটি আমেরিকা এবং কানাডার সীমান্তে অবস্থিত। এই দুটি তথ্য জানলেই চলবে। আর এর সাথে আরো 4টি লেক, যেমন মিশিগান, ইরি, অন্টারিও, হুরন, এই 5টিকে একসঙ্গে বলা হয় গ্রেট লেকস। বৈকাল হ্রদ। আবার আমরা এশিয়াতে ফিরে আসব। এশিয়ার বা পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। গভীরতম কোনটা, কোন তমতে প্রথম, এটা মনে রাখতে হবে। সুপিরিয়র আমরা দেখলাম
সুপেয় পানির ভিত্তিতে সবচেয়ে বড়, আমেরিকা কানাডায় অবস্থিত। আমরা প্রথমে দেখেছি কাস্পিয়ান সাগর, এটা লবণাক্ত পানি এবং আয়তনে সবার চেয়ে বড়। আর বৈকাল হ্রদ যেটি রাশিয়ায় অবস্থিত, এই বৈকাল হ্রদ গভীরতায় বিশ্বের সবচেয়ে বড় বা গভীরতম হ্রদ, এটি তাহলে রাশিয়ায় অবস্থিত। এর সর্বোচ্চ গভীরতা হচ্ছে 1637 মিটার। বিশ্বের মিঠা পানির প্রায় 20%ই এই হ্রদে অবস্থিত। শীতকালে এর পানি সম্পূর্ণ বরফে জমে যায়, আর এর অবস্থান রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে। শীতকালে পুরো হ্রদ জমে বরফে পরিণত হয়। এই হচ্ছে আমাদের বৈকাল হ্রদ। বৈকাল হ্রদ পড়ার পরে আমরা ভিক্টোরিয়া নামে আরেকটি হ্রদ পড়বো, যেটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। আমরা একটি ক্লাসে আফ্রিকা মহাদেশ যেদিন পড়েছি সেদিন পড়েছি নীল নদ, নাম শুনেছি সবাই। নীল নদ, হাতির ঝিল লেক, না হাতির ঝিল লেক নয়, ওটা ঝিল। ঝিল, বিল, লেক, তারপরে হাওর, বাওর, এগুলোর মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে, ঠিক আছে? প্রত্যেকটাই আলাদা আলাদা, দেখতে একই মনে হলেও আলাদা আলাদা। লেক এক জিনিস, ঝিল আরেক জিনিস, বিল এক জিনিস, হাওর এক জিনিস, বাওর আরেক জিনিস, ঠিক আছে? অন্য কোন একটা ক্লাসে এগুলো সম্পর্কে বেসিক আলোচনা ইনশাল্লাহ করব, ঠিক আছে? এই যে আমাদের প্রাইমারির কোর্স আসছে অচিরেই, আমরা প্রাইমারির একটা কোর্স নিয়ে আসতে যাচ্ছি। এই কোর্সেই ওগুলো হয়তো ডিটেইল আলোচনা করবো ইনশাল্লাহ, ভর্তি হয়ে যাবেন সবাই। আচ্ছা, ভিক্টোরিয়া হ্রদ। ভিক্টোরিয়া হ্রদ বললাম নীল নদের সঙ্গে সম্পৃক্ত, আফ্রিকায় অবস্থিত। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ, যেটি আফ্রিকা মহাদেশের 11টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে পতিত হয়েছে। এই নীল নদের জন্ম যে হ্রদ থেকে, তার নাম হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ। এই হ্রদ আফ্রিকার তিনটি দেশ নিয়ে অবস্থিত, তানজানিয়া, কেনিয়া এবং উগান্ডা। এই তিনটি দেশের সীমানায় বিশাল একটা লেক, তার নাম হচ্ছে ভিক্টোরিয়া। এই ভিক্টোরিয়া লেকের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এই লেক থেকেই নীল নদের জন্ম, ঠিক আছে? এতটুকু পড়লেই চলবে। তো আমরা লেক শেষ করে ফেললাম। কথা দিয়েছিলাম বা আমার টপিকে ছিল পৃথিবীর গুরুত্বপূর্ণ কিছু দ্বীপ আমি পড়াবো। তো দ্বীপ আসলে বোঝার কিছু নাই, আমি আপনাকে এখানে একটা লিস্ট দিয়েছি মহাসাগর ভিত্তিক। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এছাড়া দক্ষিণ চীন সাগর ও ভূমধ্য সাগর। এই কয়েকটা সাগরের মধ্যে এই যে দ্বীপগুলো আছে, এগুলো জাস্ট অবস্থান আপনাকে জানতে হবে। আপনাকে জিজ্ঞেস করবে সেন্ট হেলেনা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত, আপনাকে জিজ্ঞেস করবে রোবেন দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত, মাদাগাস্কার কোন মহাদেশে অবস্থিত, কি বলে কোন মহাসাগরে অবস্থিত, ঠিক আছে? তো কোন দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত, প্রশ্ন যদি হয় এই অবস্থান ভিত্তিকই, তাহলে এই মহাসাগর ভিত্তিক বা সাগর ভিত্তিক কয়েকটা দ্বীপ আপনাকে দেখে রাখতে হবে। আমি একটু দাগিয়ে দিই, আপনি এখান থেকে পড়বেন মাইক্রোনেশিয়া, আমি আগেও পড়িয়েছি। মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া, সলোমন দ্বীপপুঞ্জ, বিসমার্ক, এই দ্বীপগুলো পড়বেন প্রশান্ত মহাসাগরে অবস্থিত। জাপান, নিউজিল্যান্ড, ফিলিপাইন, পূর্ব তিমুর, এগুলো কিন্তু প্রশান্ত মহাসাগরে অবস্থিত। মেলানেশিয়া পড়বেন। আচ্ছা, সেন্ট হেলেনা দ্বীপ পড়বেন, ফকল্যান্ড দ্বীপ পড়বেন, রোবেন দ্বীপ পড়বেন, তারপরে হচ্ছে গ্রিনল্যান্ড পড়বেন। এই কয়েকটা পড়লেই চলবে। আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জ, বাহমাটাও পড়বেন, বাহমা কিউবা বাদ দেন না। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারত মহাসাগরে অবস্থিত। শ্রীলঙ্কা, মালয়েশিয়া, মরিশাস, লাক্ষাদ্বীপ পড়েন, মালদ্বীপ পড়েন, সিসিলি পড়েন, ঠিক আছে? আরেকটা আছে মাদাগাস্কার, সেটা এখান থেকে বাদ পড়ে গেছে মনে হয়। এখানে আমরা আরেকটা দ্বীপ যোগ করব, সেটা হচ্ছে মাদাগাস্কার দ্বীপ, ঠিক আছে? ভারত মহাসাগরে অবস্থিত। দক্ষিণ চীন সাগরে স্প্রাটালি আর ম্যাকাও, এই দুটি দ্বীপ আসে পরীক্ষায়। কার্সিকা, সিসিলি, সাইপ্রাস, মাল্টা, এগুলো ভূমধ্য সাগরে অবস্থিত। জাস্ট এই কয়েকটা দ্বীপের অবস্থান পড়বেন, তাহলেই হবে। এর বাইরে দ্বীপ থেকে আর তেমন কোনো প্রশ্ন আসবে না। তবে দ্বীপ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি, গ্রিনল্যান্ড। এটি রাজনৈতিকভাবে ইউরোপ মহাদেশে অবস্থিত, কারণ ডেনমার্কের অধীনে, আর ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। এরপরে আমরা ক্লাস শেষ করে দিব। আজকের ক্লাসে মূল আলোচনা ছিল প্রণালী। এই প্রণালীগুলো কি, এর কাজ কি, সেটি আপনাকে দেখিয়েছি। যে প্রণালীগুলো খুব বেশি পরীক্ষায় আসে, খুব বেশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে, সেগুলো আপনাকে দেখিয়েছি। আপনার কাজ হচ্ছে ম্যাপ দেখে মনে রাখা। প্রণালী পড়ার সবচেয়ে ভুল পদ্ধতি হচ্ছে ছন্দ আবিষ্কার করে মনে রাখা।
আমার কাছে মনে হয় প্রণালী পড়ার সবচেয়ে ভুল পদ্ধতি হচ্ছে ছন্দ আবিষ্কার করে প্রণালী মনে রাখা। এত প্রণালী আছে আর সাধারণ জ্ঞানের এত পড়ার বিষয় আছে যে আপনি যদি সবগুলোর ছন্দ তৈরি করতে যান, এই ছন্দ পড়ার জন্য আপনাকে আবার ছন্দ বিজ্ঞান শিখতে হবে, এই ছন্দগুলো মনে রাখার জন্য আরো ছন্দ মনে রাখতে হবে। এত কিছু দরকার নাই। আমি মনে করি ভূগোল পড়ার বা আন্তর্জাতিক পড়ার, সাধারণ জ্ঞান পড়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ম্যাপ দেখে দেখে পড়া। আপনি যদি ম্যাপে একবার মনে গেঁথে নিতে পারেন যে ম্যাপের কোথায় বসফরাস প্রণালী, কোথায় বাব এলমানদেব প্রণালী, কোথায় সন্ধ্যা প্রণালী, তাহলে আপনাকে কোনো ছন্দ, জাদু ইত্যাদি আবিষ্কার করে মনে রাখতে হবে না। আপনার সারা জীবন চাকরি পেয়ে যাবেন, নাতিপুতিকেও পড়াইতে পারবেন যে হরমুজ প্রণালী কোথায়, কার সঙ্গে কাকে পৃথক করেছে আর কার সঙ্গে কাকে যুক্ত করেছে। আর যদি মুখস্থ করেন ছন্দ আবিষ্কার করে, নাতিপুতি তো দূরে থাক, একটা পরীক্ষা দেওয়ার পরে আরেকটা পরীক্ষা দেওয়ার আগে আবার মুখস্থ না করলে পারবেন না। সো বুদ্ধিমানের কাজ হবে ম্যাপ দেখে ভালো করে মনে গেঁথে রাখা, মুখস্থ না করা। আশা করি বোঝাতে পেরেছি। ইনশাল্লাহ দেখা হবে আবারও পরবর্তী ক্লাসে। আজকে আমরা 23 নম্বর ক্লাস করলাম, তার মানে আজকের আপনার জন্য সাধারণ জ্ঞানের এই কোর্সে আর একটি ক্লাস অবশিষ্ট থাকলো। সেই ক্লাসে দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।